গল্প শোনার মজা যতটা হয় তার থেকেও বেশি মজা গল্প দেখাতে। তাই আমরা শুরু করেছি আমাদের নতুন একটি ছোট্ট চ্যানেল টুন বাংলা, যেখানে আমরা বাংলা গল্প অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি। তাই আসুন আমরা সবাই মিলে চ্যানেলটিকে বড় করি। সাবস্ক্রাইব করুন আমাদের নতুন চ্যানেল টুন বাংলাকে। চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্স, আই বাটন এবং কমেন্ট বক্সে দেওয়া রইল। আমাদের আজকের গল্পের নায়ক তুতান। কিন্তু জানেন, আমাদের এই গল্পের নায়কের একটা অদ্ভুত রোগ আছে। সে নাকি না, সব এখানে বললে হবে কি করে। কিন্তু একটা কথা বলে রাখি, গল্পটা কিন্তু ভূতের নয়। গল্পটা পুরোটা শুনুন, একটা চমক আছে। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, লেখক সুকান্ত দাসের কলমে তুতান। কে তুমি? এখানে এই পুকুর পাড়ে কি করছো? এই নতুন বাড়িটায় পলাশবাবু দিন তিনেক হলো এসেছেন। পলাশবাবুর বদলির চাকরি। নামি একটা ব্যাংকের উচ্চপদস্থ একজন কর্মচারী। সেই ব্যাংকে নানান ব্রাঞ্চের কাজকর্ম মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখতে হয়। সেসব জটিল কাজে অনেক সময় লেগে যায়। তাই কোথায় ঠিক কতদিন থাকতে হবে তা তিনি নিজেও জানেন না। যেখানে যান সেখানে থাকার ব্যবস্থা ব্যাংক থেকেই করে দেওয়া হয়। তবে এখানে থাকার ব্যবস্থাটা তিনি নিজেই করেছেন। পলাশবাবুর অফিসের এক কালিগ তাকে ঠিকানাটা দিয়েছিল। পলাশবাবু এই ভুবনপুরে আসবে জেনে সে বলেছিল, আরে পলাশদা, তুমি ভুবনপুর যাচ্ছ? ওখানে কিন্তু থাকার জন্য ভালো হোটেল কিংবা বাড়ি পাবে না। ব্যাংক থেকেই তো প্রতিবার থাকার ব্যবস্থা করে দেয়, এবারও তাই দেবে। আমার ওটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। আমি কিন্তু তোমায় একটা থাকার বন্দোবস্ত করে দিতে পারি। তুমি আবার কি ব্যবস্থা করে দেবে? আসলে ভুবনপুরে আমাদের একটা বাড়ি আছে, বুঝলে। আমার ঠাকুরদা বাড়িটা তৈরি করেছিলেন, তবে তারপর আমরা সবাই এখানে চলে আসি বলে ওই বাড়িতে বেশি কেউ থাকে না। ছোটবেলায় মাঝে মাঝে ওখানে যেতাম, তবে এখন আর যাওয়া হয় না। ওখানে থাকতে তোমার কোনো অসুবিধে হবে না আশা করি। ওই বাড়িতে হরি কাকা থাকে, সেই সব দেখে নেবে। তাহলে কি ম্যানেজার বাবুকে বলে দেব থাকার ব্যবস্থা না করতে? আরে নিশ্চিন্ত মনে বলে দাও, কোনো চিন্তা করো না, আমি আছি তো নাকি। রতন তার কথা রেখেছিল। এ বাড়িটা যে এক দেখায় মনীষার পছন্দ হয়ে যাবে, পলাশবাবু তা ভাবতেই পারেনি। বাড়িটা প্রথমবার দেখেই মনীষা বলেছিল, বাহ, বেশ সুন্দর তো বাড়িটা, তবে একটু পুরনো হয়ে গেছে। এই যা, একটা কাজ করো না, অফিসে বলে এখানেই পাকাপাকিভাবে থেকে যাওয়ার ব্যবস্থা করো। এইভাবে বছর বছর ঘর বদলাতে আমার আর ভাল লাগে না। কি যে বলো না, এটা কি আর আমাদের বাড়ি? এ তো রতনের ঠাকুরদার বানানো বাড়ি। তাতে কি হয়েছে? অফিস থেকে লোন নাও, রতনের সাথে কথা বলে দেখোই না এই বাড়িটারও বিক্রি করবে কিনা। মনীষার এই এক রোগ, যাই পছন্দ হয় তাই কিনে নিতে চায়। মনীষার বড় ইচ্ছে পলাশবাবুর একদিন অনেক টাকা হবে, তখন নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু কিনতে পারবে মনীষা। পলাশবাবুর সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া হলেই মনীষা বলে, তোমার মতো একটা গরিব মানুষের সাথে বাবা আমার বিয়ে দিয়েই ভুল করেছেন। পলাশবাবু কিন্তু মোটেও গরিব নয়, কিন্তু তার রোজগারের টাকার অনেকটাই চলে যায় তুতানের চিকিৎসার জন্য। তুতান, আয় তুতান, উফ, আমার ছেলেটা কোথায় গেল? তুতান! আরে চেঁচাচ্ছ কেন? কাছে পিঠেই আছে কোথাও। এই যে দিদিমণি, ছোট বাবুকে নিয়ে এসেছি। জলার ধারে গিয়ে বসেছিল। আমি যখন গেছি তখন দেখি ভয়ে চোখ মুখ কালো করে কুঁচকে কাকে যেন হাত দিয়ে যেতে বলছে। মনীষা ভয়ে তুতানকে জড়িয়ে ধরে। কতবার না তোকে বলেছি এখানে ওখানে হুট করে বেরিয়ে পড়বি না, একটু কথা শুনিস না আমার? কি হয়েছে আবার? কি হয়েছে? তুতান তখনও চোখ বন্ধ করে মাকে জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে কি যেন বলছে।
মনীষা নিজের মাথাটা তুতানের মুখের কাছে এনে শোনার চেষ্টা করে। তুতান তখনও বলে চলেছে কয়েকটা অস্পষ্ট ভাঙা ভাঙা কথা। আগুন আগুন, ওর সারা গায়ে আগুন লেগেছে। ওকে বাঁচাও, ওকে বাঁচাও, ওকে বাঁচাও। আগুন আগুন আগুন। এলাকার বিখ্যাত ডাক্তার বিনোদ সান্যালের বাড়ির বাইরে সব সময় মস্ত একটা লাইন থাকে। তিনি বিনা পয়সায় গরিব মানুষদের চিকিৎসা করেন। আজকালকার দিনে এমন মানুষ খুবই কম দেখা যায়। এই সময় বিনোদবাবুর সাথে থাকে কালীচরণ। রোগীদের এক এক করে বিনোদবাবুর ঘরে পাঠানো, ডাক্তারবাবুর লিখে দেওয়া ওষুধ মিলিয়ে দেখে রোগীদের দেওয়া, তারপর তাদের খাওয়ার নিয়ম বুঝিয়ে দেওয়া, এই সমস্ত কাজ কালীচরণ নিজের হাতেই করে। ওরে কালী, এই মহেশকে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যা। বিনোদবাবুর তর্জন গর্জন শুনে কালিকাচরণ নিজের টেবিল থেকে উঠে দৌড়ে ঘরের ভিতর প্রবেশ করল। মহেশ বিনোদবাবুর টেবিলের উল্টো দিকে এক কোণে দুই হাতে জড়ো করে দাঁড়িয়ে আছে। বিনোদবাবু তার দিকে তাকিয়ে বলল, কতবার না তোকে বলেছি ওইসব ছাইপাস খাবি না। ওসব খেয়ে খেয়ে শরীরটার তো 12টা বাজিয়েছিস। এখন মরার সময় আমার কাছে এসেছিস। এই কালী মায়ের দিব্যি করে বলছি ডাক্তারবাবু, আর আমি ওসব খাবো না। কালিকাচরণ মনে মনে ভাবল, এই মহেশ যতবার কালী মায়ের দিব্যি খেয়েছে, দিব্যিতে যদি সত্যি জোর থাকত তাহলে এতদিনে মা কালী। কালিকাচরণের ভাবনা শেষ হওয়ার আগেই বিনোদবাবু বলেন, এই শেষবার তোকে আমি ওষুধ দিচ্ছি। এই কালী, মহেশের বউটাকে গিয়ে বলে আসবি তো, যদি একদিন ওইসব ছাইপাস খায় তাহলে যেন আমার কাছে এসে বলে। কালিকাচরণ হাসল। এই নিয়ে ঠিক কতবার বিনোদবাবু একই কথা বলেছেন তা সে হিসেব করে বলতে পারবে না। কিন্তু তারপরেও যখন মহেশ পেটের ব্যথা নিয়ে তার কাছে এসে দাঁড়ায়, সামান্য ধমক দিলেও ওষুধ তিনি দেন। মহেশকে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে কালিকাচরণ আবার নিজের কাজে মন দিল। বিনোদ ডাক্তার জগাকে বললেন, অসুখটা কি? তা জানি না ডাক্তারবাবু, মাঝে মাঝেই রাতের বেলায় ওই ঘুমানোর পর কোথায় যেন বেরিয়ে যায়। সকালে যখন ঘুম ভাঙে না, দেখি হাতে পায়ে জল কাদা লেগে আছে, আর মাঝে মাঝে তো হাতে কিসের যেন আঁচড় পড়েছে দেখতে পাই। এই দেখুন না, দেখুন। বলে জগা নিজের হাতটা ডাক্তারবাবুর সামনে তুলে ধরে। স্পষ্ট নখের আঁচড়, কিন্তু এমন আঁচড় তো কোনো মানুষের নখ দিয়ে হতে পারে না। বিনোদবাবু মনে মনে একবার শিউরে ওঠেন। তার হঠাৎ যেন শরীর অসুস্থ মনে হয়। তিনি কোনো মতে বলেন, তুমি কাল সকালে একবার এসো তো আমার কাছে। কিন্তু ডাক্তারবাবু, কাল যে ডাক্তারখানা বন্ধ থাকে। ডাক্তারখানা বন্ধ থাকে না, কাল আমি রোগী দেখি না, কিন্তু তুমি কালই এসো। কাল তোমার সাথে এ বিষয়ে কথা বলবো। আজ আমার শরীরটা ভালো লাগছে না। জগাকে বিদায় জানিয়ে কালীচরণকে বাকি রোগীদের ওষুধ দিয়ে দিতে বলে তিনি বাড়ির পথ ধরেন। বিনোদ ডাক্তারের মনের মধ্যে একটা ভয় ধীরে ধীরে উঁকি দিতে শুরু করে। সাইকেলের প্যাডেল যেন আর চলতে চায় না। কোনো মতে শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে তিনি সাইকেলের প্যাডেলে বড় বড় চাপ দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির দিকে যেতে শুরু করেন। আরেকটু যেতে পারলেই তিনি পৌঁছে যাবেন। কিন্তু তার আগেই বিনোদবাবু সাইকেল চালাতে চালাতে মাটির উপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। ব্যাংকের কাজ খুব বেশি ছিল না। এরকম গ্রামের দিকে মানুষ ভালোভাবে খেতেই পায় না, তারা আবার ব্যাংকে টাকা রাখতে যাবে। ভুবনপুরের এই ব্রাঞ্চটা নতুন, তাই হিসেব সংক্রান্ত কাজ বেশি না থাকলেও অন্যান্য কাজ ছিল। তার মধ্যে একটা হলো গ্রামের মানুষদের ব্যাংক সম্পর্কে সচেতন করা। এখনো পর্যন্ত গ্রামের অনেক মানুষ মনে করেন তাদের টাকা ব্যাংকে রাখলে
তার কোনো দিন ফেরত পাওয়া যাবে না। এই ভ্রান্ত ধারণা থেকে গ্রামের মানুষদের উদ্ধার করার জন্য পলাশবাবুকে ভুবনপুরে পাঠানো হয়েছে। পলাশবাবু জানেন এখানে তিনি যতদিন থাকতে চাইবেন থাকতে পারেন, তবে তার এখানে থাকার একমাত্র উপায় হল গ্রামের এই ব্রাঞ্চের উন্নতি করা। আর সেই কাজের জন্য তিনি উঠে পড়ে লাগলেন। প্রথমেই ব্রাঞ্চের সব কর্মচারীদের নিয়ে তিনি একটা মিটিং করলেন। তারপর গ্রামে ব্যাংকের সচেতনতা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে ছোট ছোট কিছু পদক্ষেপ নিতে আলোচনা করলেন। শহর থেকে আসার সময় ঘরের সমস্ত জিনিসপত্র প্যাকিং হয়ে এখানে এসেছে, আর সেই সমস্ত জিনিস ঘরের মধ্যে গুছিয়ে রাখার কাজটা মনীষা একা করতে পারবে না। পলাশবাবু তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলেন। রতনদের এই বাড়িটা গ্রামের একটু বাইরের দিকে। পলাশবাবু বাড়িতে ঢোকার আগে একবার দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকালেন। হঠাৎ তার মনে হলো এই ফাঁকা নির্জন জায়গায় বাড়িটা কেমন যেন একা ভূতের মতো দাঁড়িয়ে আছে। বাড়িটার গায়ের হলদে রং কেমন কালচে হয়ে গেছে। এখানে ওখানে পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে। ছাদের উপরের দিকের কার্নিশের দেওয়াল থেকে কয়েকটা গাছের চারাও বেরিয়েছে। বাড়িটা দোতলা দুটো ঘর তারা থাকার জন্য বেছে নিয়েছে। পলাশবাবুর কেমন যেন মনে হলো এ বাড়িতে থাকার সিদ্ধান্তটা ঠিক নেওয়া হয়েছে তো। অজানা অচেনা গ্রামে এমন একটা বাড়ি যেখানে একমাত্র একটা বয়স্ক মানুষ ছাড়া আর কেউ থাকে না। এসব ভাবতে ভাবতে পলাশবাবু বাড়ির ভেতরে ঢুকতে যাবেন, এমন সময় বাড়ির ছাদের দিকে চোখ যেতে সে দেখল ছাদের কার্নিশের একদম কাছে তুতান দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি পলাশবাবুর দিকে। পলাশবাবুর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তুতান যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ছাদের এক পাশের দেওয়ালে সামান্য ফাটল ধরেছে। আরেক পা বাড়ালেই পলাশবাবু আর ভাবতে পারলেন না। দৌড়ে ঘরের ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠে তুতান যেখানে দাঁড়িয়েছিল সেখানটা যেতেই তিনি অবাক হয়ে গেলেন। কোথায় তুতান? গোটা ছাদটাই তো ফাঁকা। সামনের খোলা গেটের দিকে তিনি তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর মনে মনে কি যেন একটা ভাবতে ভাবতে দোতলায় নিজের ঘরে এসে দেখলেন তুতান বিছানায় শুয়ে ঘুমোচ্ছে, আর মনীষা এক মনে প্যাকিং বাক্স থেকে ঘরের জিনিসপত্রগুলো বের করছে। ঘটনাটা মন থেকে এক ঝটকায় বার করে দিয়ে পলাশবাবু ঘরে ঢুকলেন। মনীষা দেবী তাকে দেখে তারপর আবার নিজের কাজে মন দিলেন। পলাশবাবু তুতানের মাথার উপর হাত বুলিয়ে তারপর নিজের ঘরে চলে গেলেন। বিনোদবাবুর জ্ঞান যখন ফিরল তখন তিনি নিজেকে আবিষ্কার করলেন ঘরের বিছানায়। তিনি যে ঘরের সামনে সাইকেল নিয়ে পড়ে গিয়েছিলেন তা তার মনে পড়ল। তাহলে তাকে ঘর অবধি নিয়ে এলো কে? কথাটা মাথায় আসতেই একটা কণ্ঠস্বর শুনতে পেলেন বিনোদবাবু। দাদু, ও দাদু, এখন ভালো লাগছে? তুমি ওরকম দরজার সামনে পড়ে গেলে কেন গো? বিনোদবাবু তাকিয়ে দেখেন তার বিছানার পাশে রূপা বসে আছে। রূপা বিনোদবাবুর একমাত্র নাতনি। বিনোদবাবুর ছেলে আর বৌমা মারা যাওয়ার আগে রূপাকে তার কাছেই রেখে গিয়েছিল। তখন থেকেই সে এখানে বিনোদবাবুর কাছেই রয়েছে। রূপাকে দেখতে পেয়ে বিনোদবাবু বিছানায় উঠে বসে তাকে বুকে জড়িয়ে বলেন, আরে মা, আমার কিছু হয়নি, কিন্তু তুই আমায় এখানে তুলে আনলি কি করে? আমার গায়ে কি অত জোর আছে যে আমি তোমায় তুলে আনবো? পাশের বাড়ির কাকাকে ডাকলাম, তারপর হরি কাকাই তোমায় তুলে দিয়ে এলো। তোমার কি হয়েছিল? জানি না রে মা, শরীরটা একটু খারাপ লাগছিল, তাই হয়তো। হ্যাঁ রে, কালীচরণ এসেছিল? এসেছিল তো, তুমি তখন ঘুমাচ্ছিলে, তাই আর তোমায় ডাকিনি। বললো পরে আবার আসবে। বিনোদ ডাক্তার উঠে পাশের ঘরে গিয়ে জানলার কাছে চেয়ারটায় বসলেন। তারপর আজ সকালের কথাগুলো খুব মন দিয়ে ভাবতে লাগলেন। তাহলে কি সেটাই হয়েছে তিনি যেটা ভাবছেন?
যদি তাই হয় তাহলে তো ভুবনপুর গ্রামের সবাই হঠাৎ একটা নতুন ভয়ে আতঙ্কিত হয়ে উঠল। রাতের বেলা মাঝে মাঝেই ঘুমের ঘোরে অনেকেরই মনে হয় তাদের যেন কেউ ডেকে চলেছে। অনেকের মাঝে মাঝে এমনটা মনে হয় যে তারা যেন এই মাত্র বাইরে থেকে ঘুরে এসে বিছানায় শুয়ে পড়ল। সকালে তাদের পায়ে লেগে থাকে কাদা, মাটি, জল কিংবা ঘাস পাতা, অথচ এর আসল কারণ কি তা কেউ ধরতে পারে না। জগার গায়ে যেমন আঁচড় দেখা গিয়েছিল, সেরকম আঁচড় মাঝে মাঝেই ওর গায়ে ফুটে উঠতে থাকে। গ্রামের সবাই ব্যাপারটা নিয়ে ভয়ে ভয়ে থাকলেও একমাত্র বিনোদ ডাক্তার কিন্তু কেমন যেন চিন্তামগ্ন হয়ে থাকতেন। তার ডাক্তারখানায় বসা বন্ধ হয়ে যায়। কালীচরণ মাঝে মাঝে তার কাছে এসে এটা ওটা জেনে নিয়ে গিয়ে গ্রামের রোগীদের সেবা যত্ন করতে থাকে। মাত্র সপ্তাহ খানেকের মধ্যেই গোটা গ্রামের চেহারা কেমন যেন বদলে যায়। একমাত্র বিনোদ ডাক্তার বাদে বাকি কেউ বুঝতে পারে না এর পেছনে আসলে কি কারণ রয়েছে। পলাশবাবু অনেকদিন ধরেই ব্যাপারটা লক্ষ্য করছেন যে দুপুর হলেই তুতানের মা মনীষা দেবী ঘুমিয়ে পড়লে তুতান কোথায় যেন একটা বেরিয়ে যায়। কারণ পলাশবাবু যখন অফিস থেকে বাড়ি ফিরে আসেন তখন মনীষা দেবী দিব্যি ঘুমোচ্ছে। তার একটু পরই তুতান আবার কোথা থেকে যেন এসে ঘরে ঢোকে। সেদিনে সেই ছাদের উপর তুতানকে দেখার অদ্ভুত অভিজ্ঞতাটা পলাশবাবু মনের ভুল বলেই ধরে নিয়েছেন। কিন্তু তুতানের মধ্যে সামান্য একটা পরিবর্তন ঘটে গেছে যেন এর মধ্যে। আগের থেকে কম কথাবার্তা বলে সকলের সাথে, এমনকি খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছে। সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকে কেমনভাবে। কোনো কথা বললে মাঝে মাঝে উত্তর পাওয়া যায় না। আর কোথায় গেছিল প্রশ্ন করলেই বলে ওই পুকুরের পাড়ে। ব্যাপারটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। বুঝতে পেরে একদিন পলাশবাবু মনীষা দেবীকে বললেন, তুতান মাঝে মাঝে দুপুরবেলা ওই পুকুরের ধারে গিয়ে বসে থাকে, জানো তুমি? মনীষা দেবী ঘরের বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন, হ্যাঁ জানি তো, আর যাবেই বা কোথায়? বাচ্চা ছেলে সারাদিন ঘরে বসে থাকতে কি আর তার ভালো লাগে? তাই মাঝে মাঝে এখানে ওখানে চলে যায়। ওখানে গিয়ে একা একা কি করে সেটা জানো? আমায় একদিন বলেছিল ওখানে পুকুরের ধারে বসে থাকতে নাকি ওর ভালো লাগে। ওখানে কে যেন আসে ওর সাথে খেলা করতে। কিন্তু ছেলে দুপুরবেলা ওখানে গিয়ে কাদের সাথে মিশছে, কি করছে, সেসব তুমি জানতে চাওনি কেন কখনো? তুমি এত রাগ করছো কেন? বোধহয় গ্রামেরই কোনো ছেলে আসে, তার জন্যই তো ছাড়ি, এবং সেই কারণেই বোধহয় যায়। এতে এত অবাক হওয়ার কি আছে? কারণ আছে বলেই তো বলছি। কাল আমার অফিস ছুটি, কাল আমি বাড়িতেই থাকবো। কাল যদি তুতান ওখানে যেতে চায় তুমি ওকে বারণ করবে, মাথায় যেন থাকে। মনীষা দেবী অবাক হয়ে পলাশবাবুর দিকে তাকিয়ে বলে, নিজে তো কখনো ছেলেটাকে নিয়ে বাইরে বেরোবে না, আর ওর নিজে নিজে গেলেই দোষ। হ্যাঁ আচ্ছা, আমি না হয় বারণই করে দেব। পলাশবাবুর মন একটা অজানা কারণে কেমন অশান্ত হয়ে ওঠে। ছেলেটার এমনিতে একটা সমস্যা ছোটবেলা থেকেই রয়েছে, তার ওপর এখানে এসে ছেলেটা আরো বেশি শান্ত হয়ে গেছে। এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ আছে বলে পলাশবাবুর মনে হয়। কাল একবার ছেলেটাকে নিয়ে বাইরে বেরোতে হবে। আপনার কি হয়েছে বলুন তো ডাক্তারবাবু? ডাক্তারখানায় না বসে এভাবে বাড়িতে বসে আছেন, আর চোখ মুখের অবস্থা দেখে তো মনে হচ্ছে আপনার শরীর খুব খারাপ। ওরে কালী, আমার শরীর ঠিকই আছে, কিন্তু গ্রামে যা সব হচ্ছে তুই কি তার কথা শুনেছিস? শুনেছি তো, সবাই বড় অদ্ভুত কথা বলছে। তারা নাকি রাতের বেলা বাড়ির বাইরে চলে যায়, তাদের নাকি কেউ ডেকে নিয়ে যায়। কিন্তু ডাক্তারবাবু, আমার কিন্তু এমন কিছু হয়নি এখনো। একটা কাজ করতে পারবি কালী? এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, যেন কেউ কিছু জানতে না পারে। কালিকাচরণের দুটো চোখ ছোট হয়ে এলো।
ডাক্তারবাবু তাকে একটা কাজ দেবে আর সে করতে পারবে না? এটা কি হতে পারে নাকি? ডাক্তারবাবুর জন্য সে জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। তাই সে বলল, কেন করতে পারবো না? আপনি একবার বলেই দেখুন না। বিনোদ ডাক্তার আশেপাশে একবার দেখে নিয়ে কালিকাচরণকে নিচু গলায় কিছু কথা বললেন। শুনতে শুনতে কালিকাচরণের দুটো চোখ গোল গোল হয়ে গেল। কথা শেষ করে ডাক্তার আবার বললেন, খুব সাবধান কালী, কেউ যেন জানতে না পারে। কিন্তু ডাক্তারবাবু, আপনার এরকম মনে হচ্ছে কেন যে ওই... বিনোদ ডাক্তার কেমন যেন চমকে উঠে কালিকার দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করতে বললেন। চুপ চুপ চুপ, এখন আর কোনো কথা নয়। তোকে যেটা বললাম তুই সেটা কর, তারপর আমায় সব কিছু জানাবি, কেমন? আর আমি এখন কয়েকদিন ডাক্তারখানায় যাব না। তুই ওদিকটা সামলে নিতে পারবি তো? সব হয়ে যাবে ডাক্তারবাবু, আপনি কোনো চিন্তা করবেন না। কালিকাচরণ বেরিয়ে গেলেও বিনোদ ডাক্তারের মাথা থেকে কিন্তু চিন্তাগুলো বেরিয়ে গেল না। অনেক বছর আগের একটা কথা তার মনে পড়ে গেল। সেদিন ঝড় বৃষ্টির রাত। তার ছেলে আর বৌমা যে রাতে মারা গেছিল সেই রাতের কথা। সবাই জানে ওরা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, কিন্তু অ্যাক্সিডেন্টটা যে আসলে কিভাবে হয়েছিল সেটা একমাত্র জানেন বিনোদ ডাক্তার। কিন্তু সেটা কাউকে কখনো তিনি জানাতে পারেননি, কারণ তার কথা বিশ্বাস কেউ করবে না। তিনি যদি কাউকে জানাতে যান যে অদৃশ্য কিছু একটা তার চোখের সামনে রাস্তায় তার ছেলে আর বৌমাকে গাড়ি সহ দুমড়ে মুচড়ে মেরে ফেলেছে, তাহলে তাকে সবাই পাগল ভাববে। ঘটনাটা অনেক বছর আগের, কিন্তু আজও বিনোদ ডাক্তারের চোখের সামনে সমস্তটুকু জ্বলজ্বল করছে। বিনোদ ডাক্তারের ছেলে ছিল একজন সায়েন্টিস্ট, কলকাতায় থাকত। কোনো বিষয়ের উপর তার ছেলে গবেষণা চালাতো, তা বিনোদ ডাক্তার জানে না। কিন্তু গ্রামের ওই হলুদ বাড়িটায় সে সবসময় একজন থাকত যার নাম ছিল তন্ময় লাহিড়ী। তার সাথে কোনো একটা বিষয়ে কাজ করার জন্য তার ছেলেও এ গ্রামে এসেছিল। তারপর দুজনে মিলে ওখানে বসে কোনো একটা কাজ করত। প্রায় বছর তিনেক ধরে তারা ওখানে কাজকর্ম চালিয়েছিল, কিন্তু তারপরে হঠাৎ একদিন একটা দুর্ঘটনা ঘটে যায়। তন্ময় লাহিড়ীর সেই ঘরে একদিন কোনোভাবে আগুন লেগে যাওয়ায় সমস্ত যন্ত্রপাতি সহ তিনি নিজেও মারা যান। তার বেশ কিছুদিন পরেই বিনোদ ডাক্তারের ছেলে আর বৌমা ওভাবে তার চোখের সামনে অদ্ভুত দুর্ঘটনায় মারা যায়। মনের মধ্যে এসব ভাবতে ভাবতে বিনোদ ডাক্তারের হঠাৎ মনে পড়ে গেল অনেকদিন আগে তার বৌমার বলা একটা কথা। বৌমার সাথে ছেলের ওই কাজকর্মের কথাবার্তা বলতে বলতে বৌমা বলেছিল ওই হলুদ বাড়িটার পেছনের পুকুরে ওরা কোনো একটা প্রজেক্টে কাজ করছে। প্রজেক্টটা সফল হয়ে গেলে ওরা অনেক টাকা তো পাবেই, তাছাড়া ওদের নাম নাকি চারিদিকে ছড়িয়ে পড়বে। কোনো একটা ভিন গ্রহের প্রাণীদের বিষয় নাকি ওদের এই প্রজেক্ট। কিন্তু তার আগেই সমস্ত ব্যাপারটা ওই দুর্ঘটনার জন্য এলোমেলো হয়ে যায়। এসব ভাবতে ভাবতেই রূপা এসে ঘরে ঢোকে। বিনোদ ডাক্তার চারিদিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবেন, আহারে, মা বাপ মরা মেয়েটা কত কষ্ট করে তার কাছে রয়েছে। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিল, আর আজ রূপার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মাথায় একটা হাত রাখে বিনোদ ডাক্তার। রূপা অবাক হয়ে তাকিয়ে দেখে বিনোদ ডাক্তারের চোখের কোণে জল। রূপা বুঝতে পারে না হঠাৎ করে তার দাদু কাঁদছে কেন। পরদিন রবিবার, তাই পলাশবাবু তার ছেলেকে নিয়ে গ্রামে ঘুরতে বেরিয়েছেন। বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে গ্রামের মাঠ ঘোরার পর তুতান হঠাৎ বলল, বাবা, ওই পুকুরটার কাছে একবার যাবে? কেন বলতো? ওই পুকুরটার কাছে কি আছে?
আর তুই প্রতিদিন ওটার কাছে গিয়ে কেন বসে থাকিস বলতো? ওখানে আমার একটা বন্ধু আছে বাবা। আমি যখন পুকুর পাড়ে গিয়ে বসি তখন সে আমার কাছে আসে। আমরা কত গল্প করি, ওই পুকুরের জলে সাঁতার কাটি, কত মজা করি। তুতানের কথা শুনে পলাশবাবু এবার প্রথমে বেশ ভয় পেয়ে গেলেন। তুতান কোনোদিন সাঁতার শেখেনি, তাই সে কি করে ওই পুকুরের জলে সাঁতার কাটতে পারে? কিন্তু তুই কি করে সাঁতার কাটতে পারিস? তুই তো সাঁতার কাটতে শিখিসনি কখনো। আমি আমার এই বন্ধুটাকে এই কথা বলেছিলাম বাবা, কিন্তু সে বলেছে কোনো চিন্তা নেই, সে আমার হাত ধরে থাকবে। আর আমি ওর হাত ধরে ওই পুকুরের জলে ঘুরে বেরিয়েছিলাম, আমায় সাঁতার কাটতেই হয়নি। পলাশবাবুর ধৈর্যের সমস্ত সীমা ছাড়িয়ে গেল। তিনি তুতানের সামনে হাঁটু গেড়ে বসে তার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তোর সেই বন্ধুকে কেমন দেখতে তাকে? তাকে দেখতেও অনেকটা আমার মতোই বাবা। জানো, আমার কপালের পাশে যেমন একটা তিল আছে, তারও কপালের পাশে একটা তিল রয়েছে। ওহ, এসব কী বলছিস তুই? এটা আবার কখনো হয় নাকি? তুই কিন্তু আজকে থেকে আর পুকুরের কাছে যাবি না। তুতান কেমন যেন একটা অদ্ভুত গলায় বলে উঠল, আমি না গেলে যে সেই বন্ধুই আমার সাথে দেখা করতে চলে আসবে বাবা। মাঝে মাঝে সে আমাদের বাড়ির ছাদেও আসে আমার সাথে দেখা করতে। তুতানের কথা শুনে পলাশবাবুর বুকের ভেতরটা কেঁপে উঠল। সেদিন দুপুরে তিনি ছাদের উপর তুতানের মতোই একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন, আর তারপর ঘরে এসে দেখেছিলেন তুতান তার মায়ের পাশে ঘুমোচ্ছে। তাহলে তুতানের কথা যদি মেনে নেওয়া হয়, তাহলে পলাশবাবু ভুল কিছু দেখেননি। আর বাইরে থাকতে সাহস পেলেন না পলাশবাবু। তাড়াতাড়ি তুতানের হাতটা শক্ত করে ধরে বাড়ির দিকে ফিরতে ফিরতে বললেন, শোনো, আজকে থেকে তুমি ঘরের বাইরে যাবে না, আর ওই পুকুরের কাছে তো একদমই নয়, ঠিক আছে? পলাশবাবুর দিকে অবাক হয়ে তাকিয়ে তুতান বলল, তুমি আমায় আটকে রাখতে পারবে না বাবা, তুমি আমায় আটকে রাখতে পারবে না। তুতানের চোখের অদ্ভুত দৃষ্টি দেখে পলাশবাবু রীতিমতো বিচলিত হয়ে পড়লেন। তাড়াতাড়ি ঘরে এসে তুতানকে একটা ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়ে প্রায় হাঁপাতে হাঁপাতে মনীষা দেবীর কাছে গিয়ে পৌঁছলেন। তাকে এভাবে আসতে দেখে মনীষা দেবী নিজেও অবাক হয়ে বলল, মনীষা, মনীষা, আমার মনে হয় আমরা এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছি। তোমার মনে আছে সেই লোকটা কি বলেছিল আমাদের? পলাশবাবুর কথার উত্তর মনীষা দেবী দেওয়ার আগেই পাশের ঘরের দরজার উপর আঘাত হতে থাকল। ভেতর থেকে তুতানের গলার স্বর শোনা গেল, আমায় এভাবে আটকে রেখে কোনো লাভ নেই, আমায় বাইরে বের হতে দাও। মনীষা দেবী অবাক হয়ে পলাশবাবুর দিক তাকিয়ে জোরের সাথেই বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি ছেলেটাকে ঘরের মধ্যে বন্ধ করে রাখছো কেন? পলাশবাবু মনীষা দেবীর হাতটা শক্ত করে ধরে বললেন, যদি ওকে বাঁচাতে চাও আর আমাদের সাথেই রাখতে চাও, তাহলে এই ঘরের দরজা কিন্তু তুমি খুলবে না। আমি কালই অফিসে গিয়ে এখান থেকে ট্রান্সফার নেওয়ার কথা বলবো। আমি না থাকলে ওকে ঘরের বাইরে বেরোতে দেওয়া যাবে না। তুমি এসব পাগলের মতো কথাবার্তা বলছো কেন? তুমি ছেলেটাকে ঘরের বাইরে আসতে দাও। এই কি কি শুরু করেছো? খোলো। বলে মনীষা দেবী ঘরের দরজা খুলতে যেতেই পলাশবাবু ছুটে এসে তার হাতটা সরিয়ে দিলেন। তারপর বললেন, মনীষা, শোনো শোনো, শান্ত হও, আমায় একটু বিশ্বাস করো। আমি যা বলছি, যা করছি ভালোর জন্য করছি। আমি চাই না ছেলেটা আবার হারিয়ে যাক। মনীষা দেবী অবাক হয়ে তাকালেন পলাশবাবুর দিকে। পলাশবাবু ততক্ষণে মাটির উপর বসে পড়েছে। তার কাঁধের উপর হাত রেখে মনীষা দেবী বললেন, কি হয়েছে খুলে বলো আমায়। পলাশবাবু মুখ তুলে মনীষা দেবীর দিকে তাকালেন। তারপর বলতে শুরু করলেন, এরপরে কেটে গেল কয়েকটা দিন। বিনোদ ডাক্তারের কথা মতো কালিকাচরণ সেই নিষিদ্ধ আর গোপনীয় কাজটা করতে শুরু করল। কাজটা আর তেমন কিছুই নয়, গ্রামে সেই হলুদ রঙের বাড়িটার পেছনে ছোট পুকুরটার উপর নজর রাখা। সেই পুকুরের কাছে কেউ আসছে কিনা, কিংবা পুকুরের জলে কেউ নামছে কিনা, এটা নজর রাখার জন্যই
কালিকাচরণকে বিনোদ ডাক্তার বলেছে, বারবার করে বলে দিয়েছে এই কাজে অন্য কারোর উপর ভরসা না করে তাকে নিজেকেই করতে। কালিকাচরণ তাই করেছে, কিন্তু একটা বাচ্চা ছেলেকে ওই পুকুরের পাশে এসে বসে থাকতে দেখেছে সে মাঝে মাঝে। আর সেই বাচ্চা ছেলেটা ওখানে বসে হাত পা নেড়ে কারোর সঙ্গে যেন কথা বলে, কিন্তু কালিকাচরণ অনেক চেষ্টা করেও তার আশেপাশে কাউকে দেখতে পায়নি। একদিন তো দেখল বাচ্চাটা পুকুরের জলে নেমে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। একটা জঙ্গলের মোটা গাছের আড়াল থেকে কালিকাচরণ লক্ষ্য রাখছিল, তাই খুব ভালোভাবে বুঝতে না পারলেও তার বারবার মনে হচ্ছিল ছেলেটা জলের মধ্যেও কারোর সাথে যেন কথা বলছে। তারপর এক সময় হঠাৎ করে এই ছেলেটাকে জলের মধ্যে ডুব দিতে দেখল কালিকাচরণ। আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি ডাক্তারবাবু। ছেলেটা প্রায় 30 মিনিটের উপরে জলের নিচে ছিল। আমি তো প্রথমে ভাবলাম কোনো দিক থেকে হয়তো পাড়ে উঠে চলে গেছে, আমি দেখতে পাইনি। কিন্তু ওকে দেখতে না পেয়ে সাহস করে আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখতে হঠাৎ করে একসময় দেখলাম জলের মাঝখান থেকে ভেসে উঠল, যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে আস্তে আস্তে পুকুর পাড়ের দিকে উঠে চলে গেল। বিনোদ ডাক্তার সবকিছু শুনতে শুনতে কেমন যেন একটা ভয়ে শিউরে উঠছিলেন। এতগুলো বছর পর আবার হঠাৎ করে কে ফিরে আসতে চাইছে? বিনোদ ডাক্তার ভেবেছিল সেই দুর্ঘটনা আর তার ছেলে বৌমার মৃত্যুর সাথে সাথেই ব্যাপারটা চাপা পড়ে গেছে, কিন্তু ওই পুকুরটার সাথে যে কোনো একটা জটিল সম্পর্ক রয়ে গেছে তা বিনোদ ডাক্তার মনে মনে বুঝতে পারলেন। ডাক্তারবাবু, তাহলে এখন আমি কি করব? ওই বাচ্চা ছেলেটা কোন বাড়িতে আছে তা তুই জানিস? হ্যাঁ ডাক্তারবাবু, ওই যে হলুদ রঙের বাড়িটা আছে পুকুর পাড়ে, আপনি যেটা বলেছিলেন ঠিক সেটাই। ওই বাড়িতেই ওই ছেলেটাকে আমি ঢুকতে দেখেছি। বিনোদ ডাক্তারের চোখে মুখে ভয়ের ভাবটা এবার ফুটে ওঠে। কালিকাচরণ অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকে বলে, কি হয়েছে ডাক্তারবাবু? আপনি এত ভয় পাচ্ছেন কেন বলুন তো? বিনোদ ডাক্তার শূন্য দৃষ্টিতে কালিকাচরণের দিকে তাকিয়ে বললেন, কালী, ওরা ফিরে এসেছে কালী। কারা ফিরে এসেছে ডাক্তারবাবু? তারা যে আসলে কি তা আমি জানি না কালী, তবে তারা জানতো তারা আর কেউ বেঁচে নেই। ওই হলুদ বাড়িতে যে অনেক বছর আগে থাকতো তার কথা মনে আছে তোর? একবার ও বাড়ির সব কিছু আগুন লেগে পুড়ে গেল। হ্যাঁ ডাক্তারবাবু, আমার মনে আছে। ওই যে লোকটাও বাড়িতে ছিল সেও তো আগুনে পুড়ে। বিনোদ ডাক্তার এক এক করে তার ছেলে বৌমার দুর্ঘটনা আর তার সন্দেহের কথা কালিকাচরণকে বলতে লাগলো। শুনতে শুনতে তার মুখটা হাঁ হয়ে এলো। না বাবু, এ বাড়িতে তো তেমন কিছু নেই। এই পুকুর তো এমন কিছু আছে বলে কখনো শুনিনি আগে। এই বাড়িটায় আমাদের আগে কে থাকতো বলো তো? একজন ডাক্তার থাকতো বলে শুনেছি, তবে অনেকে বলতো সে নাকি কোনো একটা বৈজ্ঞানিক, গোপনে কিছু নিয়ে কাজকর্ম করছে। এ বাড়িতে থাকতে থাকতেই তার ঘরে একবার আগুন লেগে যায়। ঘরে সব কিছু পুড়ে যাওয়ার সাথে সাথে সে নিজেও ওই আগুনেই পুড়ে মারা যায়। তারপর তো এই বাড়িটার ওই আপনারা যার কাছ থেকে নিয়েছেন ওই সেই দাদাবাবুরা কিনে নেয়। এর বেশি তো আমি কিছু বলতে পারবো না বাবু। সেই বৈজ্ঞানিক কি নিয়ে কাজ করছিল তুমি বলতে পারবে? না দাদা বাবু, তবে হ্যাঁ একজন আছে, সেই আপনাকে এই কথা বলতে পারবে। কে বলো তো? আমাদের গ্রামে বিনোদ ডাক্তার। হ্যাঁ, তার ছেলে ওই বৈজ্ঞানিকের সাথে মাঝে মধ্যে দেখা করতে আসতো তো। আর যতদূর শুনেছি বিনোদ ডাক্তারের ছেলে এই বাড়িটায় ওই বৈজ্ঞানিককে খুঁজে দিয়েছিলেন। তাই আমার মনে হয় ওই বিনোদ ডাক্তারের কাছে গেলে এ ব্যাপারে আপনি কিছু জানতে পারবেন। তার বাড়ির ঠিকানাটা আমাকে দাও। আর হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে।
তোমায় ওই পুকুরটার কাছে যেন ছেলেটা কোনোভাবেই না যায় সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। কিন্তু আপনি তো আপনার ছেলেকে বন্ধ করে রেখেছেন তাহলে। তা রেখেছি, তবে আমি তো সারাদিন ঘরে বসে তাকে দেখতে পারবো না। আমি বেরিয়ে গেলেই ওর মা ওকে ঠিক খুলে দেবে, তাই তোমায় বলে রাখছি। আচ্ছা বাবু, আপনি যা বলবেন। পলাশবাবু মনে মনে বুঝতে পারলেন এই গোটা ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো একটা রহস্য রয়েছে, আর সেই রহস্যটা ওই পুকুরটাকে কেন্দ্র করে। কিন্তু গোটা ব্যাপারটার কোনো কুল কিনারা তিনি খুঁজে পাচ্ছিলেন না। এখন এই বাড়িতে ওই বৈজ্ঞানিকের মৃত্যু হওয়ার খবরটা শুনে তার মনে হলো তার ভাবনা সঠিক পথেই এগোচ্ছে। কিন্তু তুতানের সাথে এর যে ঠিক কী সম্পর্ক সেটা কিছুতেই বুঝে উঠতে পারলেন না পলাশবাবু। তার মনে হতে লাগলো বিনোদ ডাক্তারের কাছে গেলেই এই সমস্ত ব্যাপারটা ভালোভাবে জানা যাবে। আরও 2 দিন কেটে যাওয়ার পর গ্রামে প্রথম মৃত্যুটা হলো জগার। তার মৃতদেহ পাওয়া গেল ওই পুকুরটার পাড়ে। আর এই ঘটনায় গোটা গ্রাম কেমন যেন চঞ্চল হয়ে উঠল। ওই পুকুরটাকে ঘিরে কোনো একটা রহস্য যে দানা বাঁধতে শুরু করেছে তা গোটা গ্রাম বুঝতে পারল। তবে এর আভাস একমাত্র বিনোদ ডাক্তার আর পলাশবাবু ছাড়া অন্য কেউ পেলেন না। তুতান ঘরের বাইরে বেরোতে পারল, তবে তাকে বারবার করে বারণ করে দেওয়া হলো যেন ওই পুকুরের দিকে না যায়। এদিকে কালিকাচরণ আড়াল থেকে নজর রাখতে লাগলো পুকুরটায় আর সেই হলুদ রঙের বাড়িটার উপর। পলাশবাবুর ঠিকানা খুঁজে খুঁজে একদিন সন্ধে নাগাদ বিনোদ ডাক্তারের বাড়িতে গিয়ে উপস্থিত হল। ঘরের চেয়ারে দুজনে মুখোমুখি বসতেই পলাশবাবু বললেন, দেখুন ডাক্তারবাবু, আপনার কথা আমি গ্রামে অনেকের মুখেই শুনেছি। আর গতকাল আমায় হরিহর মানে আমাদের বাড়ি কেয়ারটেকার আপনার কথা বলল। ওই যে পুকুর পাড়ে হলুদ রঙের বাড়িটা আছে ওখানেই আমরা থাকছি। বিনোদ ডাক্তার কেমন একটা সন্দেহের দৃষ্টিতে পলাশবাবুর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা, ওই হলুদ রঙের বাড়িটায় আপনি আছেন? তার মানে ওই বাচ্চা ছেলেটা আপনার? আপনি কি করে জানলেন আমার ছেলের কথা? এর আগে তো আপনার সাথে আমাদের দেখা হয়েছে বলে মনে হয় না। দেখা হয়নি, তবে গ্রামে যে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর ওই জগার মৃত্যু, এসবের পেছনে আপনার ছেলের হাত আছে। এসব কি বলছেন আপনি? আপনার বাড়িতে আমি নিজে এসেছি বলে আপনি আমাকে এইসব বলে অপমান করবেন? আমার কথায় রাগ করবেন না, কিন্তু আমি যা বলছি সত্যি বলছি। আপনি কি নিচে লক্ষ্য করে দেখেছেন আপনার ছেলে ওই পুকুরের পাড়ে মাঝে মাঝেই চলে যায়? আর তাছাড়া সে কারোর একটা সাথে কথা বলে। ওই পুকুরের পাড়ে বসে যাকে দেখা যায় না। কিন্তু আপনি এত কিছু কি করে জানলেন? আমি নিজেও এত কিছু জানি না। আমি শুধু আমার ছেলের কাছ থেকে জানতে পেরেছি যে মাঝে মাঝে পুকুর পাড়ে গিয়ে ওর কোন একটা বন্ধুর সাথেও কথা বলে। একটা সত্যি কথা বলবেন আপনি? বলুন। ছেলেটা কি আপনার নিজের? মানে আমি বলতে চাইছি, ও কি আপনাদের নিজেদের সন্তান, নাকি আপনি ওকে দত্তক নিয়েছেন? পলাশবাবু মাথা নিচু হয়ে এলো। তারপর খানিকক্ষণ সেভাবে বসে থেকে মাথা তুলে বললেন, জানি না আপনি কিভাবে এত কিছু জানতে পেরেছেন, তবে হ্যাঁ, আসলে ওকে আমরা দত্তক নিয়েছি। ওকে আমরা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। আমি একটা কাজের জন্য আপনাদের এই গ্রামের 2টো গ্রাম পরে একবার এসেছিলাম। তখন ফেরার পথে রাস্তায় ওকে পড়ে থাকতে দেখি। তারপর তুলে নিয়ে ভেবেছিলাম কোনো একটা হাসপাতালে কিংবা কোথাও ভর্তি করে দেব, কিন্তু আসলে আমাদের নিজেদের কোনো সন্তান নেই। আমার স্ত্রী ওকে মানুষ করবে বলে খুব জেদ করে, তাই আমিও আর না করি না। বিনোদ ডাক্তার অবাক হয়ে পলাশবাবুর দিকে তাকিয়ে থাকতে থাকতে বললেন, আচ্ছা, আপনার ছেলের ডান কপালের উপরে কি একটা তিল আছে?
পলাশবাবুর সহ্যের সীমা ছাড়িয়ে এলো। এবার তিনি বললেন, আপনি এত কিছু বলে দিচ্ছেন কি করে ডাক্তারবাবু? আপনি তো আমার ছেলেকে কখনো দেখেননি। আপনি আপনি একটু বসুন। বিনোদ ডাক্তার উঠে ঘরের ভিতর চলে যায়। ঘরে রূপা ঘুমোচ্ছে। তার পাশের একটা আলমারি থেকে কিছু পুরনো কাগজপত্র টেনে বার করে তারপর সেগুলো এনে পলাশবাবুর সামনে রেখে একটা নির্দিষ্ট কাগজ ফাইল থেকে বার করে পলাশবাবুর সামনে রাখতেই পলাশবাবু চমকে ওঠে। তার সামনে রাখা কাগজে একটা ছবি রয়েছে, আর সেই ছবিটা একেবারে হুবহু তার ছেলের মতো। কিন্তু এটা কি করে সম্ভব? আপনি তো আমার ছেলেকে কখনো দেখেননি ডাক্তারবাবু। আর এই ছবিটা আপনার কাছে এলো কোথা থেকে? এটা আপনার ছেলের ছবি নয়, এটা আসলে একটা ভিনগ্রহী প্রাণীর ছবি। এসব কি বলছেন আপনি? আমার ছেলে যখন আমাকে ঠিক এই কথাটাই বলেছিল, তখন আমিও অবিশ্বাসের হাসি হেসেছিলাম। কিন্তু আমার ছেলে আর বৌমাকে আমি নিজের চোখের সামনে মরতে দেখেছি। আমার চোখের সামনে অদৃশ্য কোনো একটা শক্তি তাদেরকে মেরে ফেলেছে। আর সেই ঘটনাটা ঘটেছে ওই বাড়ির তন্ময় লাহিড়ী নামের সেই বৈজ্ঞানিকের মৃত্যুর পরে। আর এই ছবিটা আসলে ভিনগ্রহী প্রাণীর। তাদের দেখতে অনেকটা একই রকম। আসলে একটা ঘটনা আমি জানি, যেটা আমি আদৌ এখনো বিশ্বাস করতে পারিনি, তবে এখন মনে হচ্ছে সেটাই সত্যি। পলাশবাবু এখনো ছবিটা হাতে করে নিয়ে বসে আছেন। তিনি গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে বললেন, কি ঘটনা বলুন তো? আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে ঘটনাটা এখন মনে হচ্ছে সত্যি। বিনোদ ডাক্তার পলাশবাবুকে অনেক বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথা বললেন, যে ঘটনা তার ছেলে তাকে বলেছিল। অথচ তিনি তখনও বিশ্বাস করেননি। তবে সমস্ত প্রমাণ আর কার্যক্রম যেভাবে মিলে যাচ্ছে, তাতে মনে হচ্ছে সেই ঘটনাই সত্যি। তাহলে ওই পুকুরের নিচে এখনো রয়েছে তারা, আর এই মুহূর্তে তারা সেখান থেকে মুক্তি পেতে চাইছে পলাশবাবুর কুড়িয়ে পাওয়া ছেলে তুতানের হাত ধরে। তুতান, বাবা, তুমি যখন ওই পুকুরের জলে নেমেছিলে তখন তুমি জলের নিচে কি দেখতে পেয়েছিলে বলো তো? জলের নিচে যখন আমি গেছিলাম, তখন জলের নিচে হুবহু আমার মতো দেখতে অনেক অনেক মানুষকে আমি দেখতে পেয়েছি। তারা উপরের দিকে তাকিয়ে আমায় দেখছে, কিন্তু কেন জানি না তারা বোধহয় ওখানে আটকে পড়ে রয়েছে, জলের উপর উঠে আসতে পারছে না। তুতানের কথা শুনে মনীষা দেবী অবাক হয়ে গেলেন। একমাত্র বিনোদ ডাক্তার স্বাভাবিক গলায় বললেন, তোমার সাথে যে বন্ধু দেখা করতে আসে, সে তোমায় কি বলে বলো তো বাবা? সে বলে ওই পুকুরের নিচ থেকে ওদের সবাইকে মুক্তি দিতে হবে, তার জন্য একটা সঠিক সময় আছে, কিন্তু ওই কাজটা নাকি আমায় করতে হবে। তোমায় কি করতে হবে তা কি ওরা বলেছে? বিনোদ ডাক্তারের কথায় তুতান মাথা নাড়ায়, তারপর বলে, বলেনি, বলেছে সময় হলে ওরা নিজেরাই বলে দেবে। তবে ওরা বলেছে সেটা কবে হবে। কবে হবে বলো তো? আজ রাতে মহাকাশের বুকে ওদের নক্ষত্র পৃথিবীর অনেকটা কাছাকাছি আসবে, আর তখনই সেই সময় উপস্থিত হবে যখন ওরা নিজেদের সামান্য শক্তি ফিরে পাবে, আর সেই শক্তি দিয়েই ওরা ওই জলের তলা থেকে উঠে আসবে আমার সাহায্য নিয়ে। ঘরের মধ্যে উপস্থিত থাকা পলাশবাবু, মনীষা দেবী, হরিহর, এমনকি কালিকাচরণ পর্যন্ত অবাক হয়ে গেল। এই বাচ্চা ছেলেটা এসব কি বলছে? তবে কি সত্যি আজ রাতে এমন কিছু ঘটতে চলেছে? শুধু বিনোদ ডাক্তারের মুখে একটা হাসি দেখা গেল। তিনি তুতানের মাথায় একটা হাত রেখে বললেন, তুমি মুক্তি দাও ওদের। ওরা অনেক বছর ধরে এখানে আটকা পড়ে আছে। তোমার হাত দিয়েই ওদের মুক্তি হবে। আর সেটা কেন হবে
তাও আমি কিছুটা আন্দাজ করতে পারছি। তারপর সবার দিকে তাকিয়ে বললেন, আজ রাতে আমরা সবাই এখানেই থাকব। আমার মনে হয় ওরা তুতানকে ডেকে নিয়ে যাবে। ওর কাছে যাওয়ার প্রয়োজন নেই, তবে আমরা এই বাড়ির ছাদ থেকে সমস্তটাই দেখতে পাবো। কিন্তু ডাক্তারবাবু, আবার ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমার মনে হয় না যে ওদের মুক্তি দেবে তারা ওর কোনো ক্ষতি করতে পারে। আর যদি ক্ষতি করার হতো তাহলে এতদিনে করে বসতো, যেমন জগার করেছে। আর কোনো কথা হলো না। সবাই অপেক্ষা করতে লাগলো রাতের সেই নির্দিষ্ট সময় আসার জন্য। সবাই ঘরে বসে জানালা দিয়ে সেই পুকুরটার দিকে তাকিয়ে আছে। এর মাঝে পলাশবাবু বললেন, গোটা ব্যাপারটা কি হচ্ছে বলুন তো ডাক্তার, আমি তো কিছুই বুঝতে পারছি না। অনেক বছর আগে এই বাড়িতে তন্ময় লাহিড়ী নামের একজন বৈজ্ঞানিক থাকতেন। তিনি বোধহয় কোনোভাবে ভিন গ্রহের প্রাণীদের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছিলেন। তার সাথে যোগাযোগ করেই সেই গ্রহের কোনো এক বিশেষ প্রাণী এই পুকুরটার কাছে আসে। আসলে তখন এখানে পুকুর ছিল না। এখানে এসে নামার সাথে সাথে এখানে একটা বড় জায়গায় গর্ত হয়ে যায়। কিন্তু সেই স্পেসশিপের এতটাই শক্তি ছিল যে তাকে কেউ চোখে দেখতে পায়নি। আর তখন এদিকটায় লোকজনের বাস খুব একটা বেশি ছিল না। এখন যেমন চারিদিকে বাড়িঘর তৈরি হয়ে গেছে। আর একটা ব্যাপার আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন, এ বাড়িটার আশেপাশে বাড়িঘর খুব কম। একটু দূর থেকে বাড়িঘর শুরু হয়েছে। সেই তন্ময় লাহিড়ীর সাথে আমার ছেলে জগদীশের বেশ একটা বন্ধুর মতো সম্পর্ক ছিল। আসলে আমার ছেলেও একজন বৈজ্ঞানিক ছিল। শহরে থাকতো সে, এই গ্রামে এসে কিছুদিনের জন্য থাকতো কোনো একটা রিসার্চের ব্যাপারে। এই বাড়িতে বসে ওরা রিসার্চ শুরু করেছিল। আসলে ওই ভিনগ্রহীদের এসে পড়া মহাকাশযানটা বিকল হয়ে যায় কোনোভাবে। আর তারপর ওই ফাঁকা জায়গাতেই ওরা মাটির তলায় থাকতে শুরু করে। তারপর বৃষ্টির জলে ওই জায়গাটা ভরে গিয়ে পুকুরের মতো হয়ে যায়। সেই স্পেসশিপ থেকে কোনোভাবে একজন বাইরে বেরিয়ে এসেছিল, আর বাকিরা সবাই থেকে যায় ওই জলের তলায় আটকা পড়ে। গবেষণা করে তাদের ফেরত পাঠানোর চেষ্টা করতে শুরু করেছিলেন। এর মধ্যেই হঠাৎ করে একদিন এ বাড়িতে সব জিনিসপত্র পুড়ে যায়। আর একদিন ঝড় বৃষ্টির রাতে আমার ছেলে আর বৌমার গাড়িটা কে যেন দুমড়ে মুচড়ে ভেঙে দেয়। আমার মনে হয় ওই ভিনগ্রহীদের ছাড়া পাওয়া প্রাণীটি এসব করেছিল কোনো অজানা এক কারণে। এরপর থেকে তারা সবাই ওই পুকুরের জলেই থেকে যায়। এই গোটা ব্যাপারটা আমি আমার ছেলের কাছ থেকে এক সময় শুনেছিলাম, কিন্তু তখন বিশ্বাস করতে পারিনি। জগার গায়ে সেদিন ওরকম অদ্ভুত দাগ দেখে আমার প্রথম সন্দেহটা হয়। আর তারপর তো কালিকাচরণকে দিয়ে আপনার বাড়ি আর ছেলের উপর নজর রেখে ব্যাপারটা সম্পর্কে আমি আরও বুঝতে পারি। বিনোদ বাবুর কথার মাঝখানে হঠাৎ করে তুতান বলে উঠল, সময় হয়ে গেছে, আমায় তো যেতে হবে। তারপর অদ্ভুতভাবে ঘরের বাইরে বেরিয়ে গেল। সবাই সিঁড়ি দিয়ে ছাদে উঠে দাঁড়ালো। তারপর দেখা গেল অন্ধকারে সেই পুকুরের কাছে তুতান গিয়ে দাঁড়িয়েছে। আকাশে একটা উজ্জ্বল আলো দেখা গেল। সেই আলোটা ক্রমশ বড় হতে লাগল। পুকুরের অন্ধকার কালো জল থেকে কেমন বিভিন্ন ধরনের আলো বেরিয়ে আসতে লাগল। চারপাশের বাতাসে একটা গন্ধ ছড়িয়ে পড়েছে। ওদের কেমন যেন মাথা ঝিমঝিম করতে লাগলো। কিন্তু বিনোদ ডাক্তার
বেশ জোরে জোরে সবাইকে বলে চলেছেন, ঘুমিয়ে পড়বেন না কেউ, কেউ না। ওরা পৃথিবীতে প্রবেশ করার আগে এখানকার আবহাওয়ায় কোনো একটা গ্যাস ওদের অদ্ভুত শক্তিতে মিশিয়ে দিচ্ছে, যাতে সবাই ঘুমিয়ে পড়ে। ওরা কোনো রকমে তাকিয়ে দেখতে লাগলো আকাশের দিক থেকে একটা আলো এসে ওদের পুকুরের কাছে থামল। পুকুরের জলের উপর একটা মস্ত আলোড়ন দেখা গেল। বিনোদ ডাক্তার সেদিকে তাকিয়ে থাকতে থাকতে অবাক গলায় বললেন, ওদের স্পেসশিপ আবার এসে দাঁড়িয়েছে পুকুরের উপরে, ওদের সঙ্গীদের নিয়ে যেতে। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখল সেই পুকুরের তলা থেকে উঠে আসছে ঠিক তুতানের মতো দেখতে কয়েকটা মানুষ। তারা পুকুরের কাছ থেকে উঠে এসে সেই আলুটার কাছে গিয়ে দাঁড়াতেই হঠাৎ করে যেন এক এক করে অদৃশ্য হয়ে গেল। তার সাথে একটা অদ্ভুত শব্দ ওদের কানে ভেসে আসতে লাগলো। তুতানের পাশে এসে দাঁড়ালো তারই মতো দেখতে একজন। তারপর তার দিকে তাকিয়ে কি যেন বলতে লাগলো। তুতানও হাত নেড়ে তাদের কিছু একটা বলতে বলতে একবার পেছনের দিকে ঘুরে ছাদের দিকে দেখল। পলাশবাবু আর মনীষা দেবী অবাক হয়ে দেখলেন পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুজনের মধ্যে আসলে কে যে তুতান তা বোঝা সম্ভব নয়। ওদের চোখ ঘুমে জড়িয়ে আসতে লাগলো। একসময় হরিহর আর মনীষা দেবী ঘুমের ঘোরে ছাদের উপর লুটিয়ে পড়ে গেলেন। কালিকাচরণ ছাদের একপাশে হেলান দিয়ে বসে পড়ল। একমাত্র পলাশবাবু আর বিনোদ ডাক্তার প্রাণপণ চেষ্টা করে নিজেকে শক্ত করে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে দেখতে থাকল। এক সময় সবাই ধীরে ধীরে গিয়ে সেই অদৃশ্য স্পেসশিপে উঠে পড়ল। তারপর আবার সেই উজ্জ্বল আলোটা আস্তে আস্তে উপরের দিকে যেতে যেতে একসময় আকাশের গায়ে কোথায় যেন মিলিয়ে গেল। চারপাশের বাতাসে ছড়িয়ে পড়া গন্ধটা তখন মিলিয়ে গেছে। আর তার সাথে সাথে পুকুরের সামনে দাঁড়িয়ে থাকা তুতান জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পলাশবাবু আর অপেক্ষা করতে পারলেন না। দ্রুত পায়ে ছাদ থেকে নেমে সিঁড়ি দিয়ে ঘরের বাইরে এসে ছুটে গেলেন সেই পুকুরের কাছে। তারপর তুতানকে পাঁজা কোলা করে তুলে নিয়ে নিচের ঘরে শুইয়ে দিলেন। ততক্ষণে সবাই সেখানে এসে পড়েছে। বিনোদ ডাক্তার চিন্তিত মুখে তুতানের নাড়ি পরীক্ষা করে বললেন, ভয়ের কিছু নেই, সামান্য অজ্ঞান হয়ে গেছে, একটু ঘুমোলেই ঠিক হয়ে যাবে। ওকে নিজের ঘরে শুইয়ে দিয়ে এসো। পলাশবাবু তুতানকে নিজের ঘরে শুইয়ে দিয়ে এসে আবার সেখানে বসে বিনোদ ডাক্তারের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কিন্তু তুতান কেন? তন্ময় লাহিড়ী এখানে এসে পড়া সেই স্পেসশিপের প্রাণীদের নিয়ে যে গবেষণা করেছিলেন, সেই গবেষণায় তাদের শরীর থেকে কোনো একটা ডিএনএ নিয়ে কোনো মানুষের শরীরে তা প্রবেশ করিয়ে দেখতে চেয়েছিলেন। তাই একটা সদ্যজাত সন্তানকে তিনি জোগাড় করে এনেছিলেন। সেই সন্তানই হলো আপনার এই ছেলে। তার শরীরে ওই প্রাণীদের ডিএনএ রয়েছে। তবে এ ঘরে আগুন লাগার পর সে কিভাবে এই গ্রাম থেকে 2 গ্রাম পরে আপনার নজরে এলো তা আমি বলতে পারবো না। তবে আজ নিজের চোখেই তো দেখলেন, যারা ওই পুকুরের নিচে এত বছর ধরে অপেক্ষা করছিল তারা সবাই নিজেদের গ্রহে ফিরে গেছে। আমার মনে হয় না আপনাদের আর তুতানকে নিয়ে কোনো সমস্যা হবে। আমার কিচ্ছু চাই না, আমার কিছু চাই না ডাক্তারবাবু। আমার ছেলেটা যারা আমার কাছে থাকে, আমার কিচ্ছু চাই না। সে সময় তুতান পাশের ঘর থেকে ছুটে এসে মনীষা দেবীর কোলের উপর ঝাঁপিয়ে পড়ে বলল, মা, মা তোমরা এখানে কি করছো? আমার কি হয়েছিল? মনীষা দেবী তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আর পলাশবাবু তার মাথায় হাত রেখে বললেন, কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে অন্য জায়গায় চলে যাব আমরা অন্য জায়গায়। আর ভয়ের কিছু নেই পলাশবাবু। তুতানকে একবার বড় ডাক্তার দেখিয়ে নেবেন কেমন?
আমার মনে হয় ওর মধ্যে আর সেই গ্রহের প্রাণীদের ডিএনএর কোনো অংশ নেই। ওরা যাওয়ার আগে ওকে একজন সাধারণ মানুষের মতোই করে দিয়ে গেছে। মনে হয় ও পুকুরের জলে কিছু দেখতে পেয়েছিল, আর সেটা যাতে বাইরের অন্য কেউ জানতে না পারে তার জন্যই ওকে মেরে ফেলা হয়েছে। ঘুমের মধ্যে যারা ওই পুকুরের জলের কাছে চলে আসতো তাদের সাথে আসলে ওই প্রাণীরা যোগাযোগ করতে চেয়েছিল, তাই এমনটা হতো। কিন্তু তারা নিজেরাও জানতো না তারা কেন এখানে এসে পড়েছে। এ কি ব্যাপার ঘটে গেল ডাক্তারবাবু? ও পুরো একদম সিনেমার মতো তো, হ্যাঁ? সব সমস্যা মিটে গেছিল। তাই এবার সবাই খুশি মনে হরিহরের কথায় হেসে উঠল। আর ঠিক তখনই বাইরে কোথাও থেকে একটা পেঁচা ডেকে উঠল। শুনছিলেন আমাদের আজকের গল্প তুতান। গল্পকার সুকান্ত দাস। গল্প পাঠে এবং মহেশের ভূমিকায় আমি সায়ন, রতন দেবায়ন, পলাশ এবং হরি নীল, মনীষা খুশি, তুতান অনুশ্রী, রূপা অঙ্কিতা, জগা সূর্য, বিনোদ পার্থ, কালিকাচরণ দীপ্তদীপ। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী সুকান্ত দাসকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।